আসছি পরবর্তী খবরে। পুলিশকে গালি বিতর্কে ফের অনুব্রতকে কড়া বার্তা তৃণমূল নেতৃত্বের, আর সেই সঙ্গে দ্বন্দ্ব ভুলে চলার বার্তাও দেওয়া হয়েছে। শনিবার 21শে জুলাই প্রস্তুতি বৈঠকে কেষ্ট কাজলকে নিয়ে আলাদা বৈঠকে তৃণমূল নেতৃত্ব। 26এর বিধানসভা ভোটের আগে বীরভূমের কোর কমিটিকে একজোট হয়ে চলার নির্দেশ। হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো বলতে যাবো, তোকে বার করে নিয়ে আসবো। পুলিশকে গালি অনুব্রত মণ্ডলের। বীরভূমের প্রাক্তন তৃণমূল সভাপতির এই কীর্তিতে তুমুল বিতর্ক। সেই ঘটনার পর শনিবার প্রথমবার নেতৃত্বের মুখোমুখি অনুব্রত। শনিবার ভবানীপুরের সুব্রত বক্সির অফিসে 21শে জুলাইয়ের প্রস্তুতির বৈঠকে শীর্ষ নেতৃত্বের নির্দেশে বৈঠক। নেতৃত্বে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। 21শে জুলাইয়ের প্রস্তুতির বৈঠকের পাশাপাশি অনুব্রত মণ্ডলের সঙ্গে আলাদা করে বৈঠক করে ঘাসফুল নেতৃত্ব। জানা গেছে, বীরভূমের কেষ্টর উদ্দেশ্যে তারা বলেন, এত প্রকাশ্য মন্তব্য কেন? এদিন ফের একবার অনুব্রত মণ্ডল জানান তিনি লজ্জিত। গালির অডিও ভাইরাল হতেই দল থেকে তাকে কড়া বার্তা দেওয়া হয়। তারপরেও তিনি লিখিতভাবে দুঃখ প্রকাশ করেন। তারপরেও বিতর্কে পুরোপুরি ধামাচাপা পড়েনি। গালির অডিওতে অনুব্রতর মুখে কাজলের নাম শোনা যায়। এই কাজল শেখ বীরভূমের জেলা সভাধিপতি। তার সঙ্গে অনুব্রত মণ্ডলের বিরোধ রয়েছে বলে শোনা যায়। দুজনেই বীরভূমে তৃণমূলের কোর কমিটির সদস্য। এদিন কেষ্ট কাজলকে নিয়ে আলাদা করে বৈঠক করে তৃণমূল নেতৃত্ব। প্রায় 20 মিনিট ধরে চলে বৈঠক। তাদের বলা হয়, অনেক ভেবেচিন্তে বীরভূমে দল কোর কমিটি তৈরি করেছে। কোর কমিটির সবাইকে একসঙ্গে চলতে হবে। 26এর ভোটের আগে নেতাদের মধ্যে দূরত্ব তৈরি করা যাবে না। কোনো ক্ষোভ থাকলে শীর্ষ নেতৃত্বকে জানাতে হবে, কিন্তু প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খোলা যাবে না। কোনো বেফাঁস মন্তব্য করাও যাবে না। বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে। বীরভূম থেকে আমাদের রেকর্ড সংখ্যক মানুষ এইবার যৌথভাবে এই সমাবেশে যোগ দিতে আসে। জানা গেছে, এদিন দ্বন্দ্ব মেটাতে কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বুঝিয়ে দিয়েছেন, একজোট হয়ে লড়াইতেই ভোটে ভালো ফল পেয়েছে ঘাসফুল। আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধ হবে আলাপ আলোচনা সাপেক্ষে বীরভূম জেলাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব রাজ্য নেতৃত্বের নির্দেশে। নেতৃত্বের নির্দেশের পরও বীরভূমে তৃণমূলের জট কাটেনি। এদিন কলকাতার বৈঠকের পর বীরভূমে কোর কমিটির বৈঠক ডাকেন বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। 21শে জুন সেই বৈঠকের কথা কোর কমিটির সদস্যদের জানিয়েও দেন। এর 1.5 ঘন্টা পর আলাদা বৈঠক ডাকেন অনুব্রত মণ্ডল। সেটা 25শে জুন। এতেই ক্ষুব্ধ আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি এ নিয়ে নেতৃত্বকে নালিশ জানিয়েছেন। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে। বীরভূমে তৃণমূল ছাড়া কিচ্ছু নেই। পাখির চোখ 26এর বিধানসভা ভোট। এখন থেকেই কোমর বেঁধে ময়দানে তৃণমূল। এবারের 21শে জুলাই তাই বাড়তি নজর। শনিবার সেই সমাবেশের প্রস্তুতি বৈঠক হয় ভবানীপুরে সুব্রত বক্সির অফিসে। বৈঠকে ছিলেন তৃণমূলের সব সাংগঠনিক জেলার সভাপতি এবং চেয়ারম্যান। এছাড়া যে 2 জেলায় কোর কমিটি রয়েছে সেই কমিটির সদস্যরা। তৃণমূলের একাধিক শীর্ষ নেতাও এদিনের বৈঠকে ছিলেন। 21শে জুলাইয়ের সমাবেশ থেকেই 26এর বিধানসভা ভোটের দামামা বাজাতে চলেছে তৃণমূল। এবারকার 21শে জুলাই গুরুত্ব নিঃসন্দেহে অনেক বেশি। তার কারণ 2026-এ আমাদের পশ্চিমবাংলার নির্বাচন আছে। পশ্চিমবাংলাকে অর্থনৈতিক দিক থেকে অবরোধ করে একে সম্পূর্ণভাবে কোণঠাসা করে 21শে জুলাই সমাবেশকে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ ভাবে অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে আমরা 21শে জুলাই সমাবেশ বেলা 12টার সময় শুরু করব। অতীতের সমস্ত পাওয়া আসনের রেকর্ডকে আমরা ভেঙে আমরা 294 কাছে পৌঁছতে সক্ষম হব। আগামী দিনে বীরভূমের নেতাদের মধ্যে কতটা পারস্পরিক সংযোগ বজায় থাকে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করছেন বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। তবে মেগা সমাবেশের আগে শৃঙ্খলা যে অন্যতম বড় ইস্যু তা শাসক দলের নেতারা কার্যত বুঝিয়ে দিচ্ছেন দলের সমস্ত স্তরের নেতাদেরকে। ক্যামেরায় গোপাল ওঝার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। দলের চাপে সন্ধি, চুলোচুলির পর মিষ্টিমুখ। সোমবার বানিয়াটিতে কাউন্সিলর স্কুটার চালকের মারপিট। কাউন্সিলরের আচরণে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। ঘটনার রিপোর্ট চেয়েছিল শীর্ষ নেতৃত্ব। এবার ভুল স্বীকার কাউন্সিলর শ্রাবন্তী রায়ের। বানিয়াটির 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী। ভুল বোঝাবুঝি মিটিয়ে মিষ্টিমুখ দুজনের।
সেই দিনের ঘটনার আকস্মিকতায় আমি সত্যি মর্মাহত। এরকমটা হয়ে যাবে, মাথা আমার গরম হয়ে যাবে, আমি বুঝতেও পারিনি। যেটা করেছে আমার আরও সংযমী মনোভাব প্রকাশ করা উচিত ছিল। একটা বাচ্চা মেয়ে, ওর জীবন সবে শুরু হচ্ছে। তবে আমি চাই না এই ঘটনার আর কোনো রকম এক বিন্দু বাড়াবাড়ি হোক। ও আমার কন্যা সময়, ওকেও বলবো ও যেন ভবিষ্যতে ভালোভাবে ঠিকঠাক করে রাস্তাঘাটে গাড়ি টাড়ি চালায়। এই বিষয়ে নিয়ে আমি আর অন্য কোনো পদক্ষেপ নিতে চাই না। যা হয়েছে রাস্তার ঘটনা রাস্তায় মিটে গেছে, ব্যাপার নিয়ে আর তো কোনো কিছু দরকার নেই। উনি আমার মায়ের মতো ভুল, আমিও কিছু করেছি, উনিও কিছু করেছেন। গোসাবার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী, ৩,৫০০ টাকা বেতন, তারই ব্যাংক অ্যাকাউন্টে ৩.৫ কোটি। গত সপ্তাহে ভুয়ো বার্থ সার্টিফিকেট মামলায় গৌতম সর্দারকে হেফাজতে নেয় কলকাতা পুলিশ। তদন্তকারীদের দাবি, ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করেই কোটিপতি গৌতম। পাসপোর্টের জন্য আবেদন, নথি হিসাবে দেওয়া বার্থ সার্টিফিকেটে গরমিল, এই নিয়ে একের পর এক অভিযোগ। সম্প্রতি তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তারা জানতে পারে এসব ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েত থেকে, যেখানে বার্থ সার্টিফিকেট ইস্যু করেন গৌতম সর্দার, যিনি পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী। গৌতমকে হেফাজতে নেয় কলকাতা পুলিশ। তদন্তকারীরা তার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখেন। জানা গিয়েছে গৌতমের বেতন ৩,৫০০ টাকা, অথচ তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৩.৫ কোটি টাকা। ২০২২ থেকে এই হিসেব বহির্ভূত টাকার রমরমা। ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির নামে টাকা তুলতেন গৌতম। একটা বার্থ সার্টিফিকেটের জন্য ২৫০০ টাকা। দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন জেলায় রয়েছে তার এজেন্ট। সেই সব এজেন্টরাই গৌতমের অ্যাকাউন্টে টাকা পাঠাতেন। নগদেও তার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। কিভাবে ভুয়ো সার্টিফিকেট ইস্যু করতেন গৌতম সর্দার? তদন্তকারীদের দাবি, বার্থ সার্টিফিকেট ইস্যুর কাজ করতেন গৌতম। এই সার্টিফিকেট ইস্যু করতে গেলে ওটিপি জেনারেট হয়। ওটিপি ঢোকে পঞ্চায়েত প্রধানের মোবাইল ফোনে, কিন্তু কারসাজি করে পঞ্চায়েত প্রধানের বদলে নিজের মোবাইল নাম্বার দেন গৌতম। এরপর একের পর এক ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করেন। কলকাতা, হাওড়া, হুগলি জেলার অনেকেই ভুয়ো বার্থ সার্টিফিকেট পেয়েছেন। এভাবেই তৈরি করা হয়েছে ৩,৫০০ ভুয়ো বার্থ সার্টিফিকেট। মূলত জন্মের ভুয়ো শংসাপত্র তৈরি করা বাবদ যে টাকা গৌতম পেয়েছে, সেই টাকায় গচ্ছিত রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে, দাবি কলকাতা পুলিশের। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ ১৮ বাংলা, কলকাতা। কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক। বেদিয়াডাঙ্গা থেকে আগ্নেয়াস্ত্র সহ জালে যুবক। ট্যাংরা থানায় জালে শাহজাদ নামে এক যুবক। ধৃতর থেকে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র আর কার্তুজ। ধৃতর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা পুলিশের। কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র জানতে জেরা। বড়বাজার পোস্তায় এবার অত্যাধুনিক সিসি ক্যামেরা। কলকাতার অন্যতম ব্যস্ত এলাকায় নিরাপত্তায় জোর। ঠিক এই নিরাপত্তায় কি জোর দেওয়া হচ্ছে এই ব্যস্ততম এলাকা, অর্থাৎ পোস্তা, বড়বাজারের পোস্তা অত্যন্ত ঘিঞ্জি এলাকা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত, আরো বিস্তারিত বলবে। অমিত, এটিকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, অত্যাধুনিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, বড়বাজার এবং পোস্তা এলাকাতে প্রায় প্রতিদিনই কোটি কোটি টাকার কিন্তু ব্যবসা হয় এবং এখান থেকে বিভিন্ন সময় ছিনতাই, চুরি, ডাকাতি বা প্রতারণার কিন্তু অভিযোগ আসে কলকাতা পুলিশের কাছে। সেই জায়গা থেকে কলকাতা পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পোস্তা এবং বড়বাজার এলাকাতে বিভিন্ন পয়েন্টে অত্যাধুনিক ক্লোজ সার্কিট ক্যামেরা তারা লাগাতে চাইছেন। এবং শুধু তাই নয়, এই সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরা লাইভ ফুটেজ লালবাজার থেকে মনিটর করবে। সেক্ষেত্রে বড়বাজার থানা এলাকার 16টি পয়েন্ট তারা ইতিমধ্যে চিহ্নিত করেছে, যেখানে 32টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে, যার জন্য বরাদ্দ হয়েছে 17 লক্ষ টাকা। অন্যদিকে পোস্তা এলাকার ক্ষেত্রেও প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে 53টি সিসিটিভি কিন্তু বসানোর ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব সম্প্রতি খুব শীঘ্রই কাজ শুরু হবে এবং পুজোর আগে এই কাজ শেষ করা হবে, এমনটা কিন্তু লালবাজার সূত্রে খবর। এবং সম্প্রতি যে ঘটনাগুলো উঠে আসছে পোস্তা বা বড়বাজার এলাকায়, সেখানে কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজের সাহায্যে কিন্তু অনেকগুলো তদন্তের ক্ষেত্রে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন তদন্তকারী আধিকারিকরা বা গোয়েন্দা বিভাগ। সেক্ষেত্রে এই সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরার সাহায্য নিয়ে কিন্তু অপরাধীদের রুখে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে লালবাজার সরকার। একেবারে ধন্যবাদ।